সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি আব্দুল মোতালেব মিজান, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। আমি তোমাদের সাথে আজকে ক্লাস নিব হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের চ্যাপ্টার নিব। আমরা গতদিন যেটা পড়েছিলাম, লাইকেন পড়তেছিলাম, আমরা গতদিন লাইকেন পড়েছি। তো আমরা লাইকেনের আজকে বাকি অংশটুকু আমরা দেখব। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে লাইকেনের অন্তঃগঠনটা আমরা দেখব। আশা করি তোমরা সকলেই দেখতে পাচ্ছ, একটু দেখো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ তোমরা সকালে? একটু কমেন্টসে দিয়ে দাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে পড়বো যেটা সেটা হচ্ছে লাইকেন সম্পর্কে পড়বো। আমরা গতদিন পড়েছিলাম লাইকেন কি, তারপর হচ্ছে লাইকেনের মিথজীবিতা কীরকম, যে কিভাবে শৈবাল উপকৃত হয় এবং কিভাবে ছত্রাক উপকৃত হয়, আমরা সেই অংশটুকু পড়েছিলাম। এবং আমরা লাইকেনের প্রকারভেদও দেখেছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাইকেনের অন্তর্গঠনটা আমরা আজকে পড়ব। তাহলে দেখো, প্রথমে আমরা একটু যাই যে এই যে একটা লাইকেন, এই যে লাইকেন, এই লাইকেনের ক্ষেত্রে আমরা কার ছবি এঁকেছি? দেখো, একটা ফোলিওস লাইকেন। আমরা একটা লাইকেনকে কি করব? প্রস্থচ্ছেদ করব। এটা তো যদি এভাবে কাটি তাহলে সেটা হবে কি? লম্বচ্ছেদ। আর যদি এভাবে কাটি সেটা হয়ে যাবে আমাদের প্রস্থচ্ছেদ। তাহলে আমরা একটা লাইকেনকে যদি কি করি? প্রস্থচ্ছেদ করি, তাহলে প্রস্থচ্ছেদ করলে আমরা তার গঠনটা কি করবো? এরকম একটা গঠন দৃষ্টিগোচর হবে। এবং সেক্ষেত্রে এই লাইকেনটা কি? এটা হচ্ছে একটা ফোলিওস লাইকেন। তাহলে একটা ফোলিওস লাইকেনে প্রস্থচ্ছেদ করলে আমরা তার যেই যেই অংশগুলো দেখতে পারবো, প্রথমে আমরা দেখতে পাবো কি? এক নম্বরে আমরা পাবো ঊর্ধ্ব কর্টেক্স। তাহলে আমরা প্রথমে পাবো কি? একটা লাইকেনের অন্তর্গঠন করলে, ফোলিওস লাইকেনের যদি অন্তর্গঠন করি, প্রথমে আমরা পাবো ঊর্ধ্ব কর্টেক্স। দেখো, তাহলে ঊর্ধ্ব কর্টেক্সটা কি? ঊর্ধ্ব কর্টেক্স একেবারে উপরের দিকে, যেটা সেটাই হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স। দেখো ছবিটা ক্লিয়ার কিনা? ছবিটা ক্লিয়ার? আচ্ছা, দেখো প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স। তাহলে এই এই পাঁচটা যেটা হবে সেটা হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স। দেখো এই ঊর্ধ্ব কর্টেক্সটা কি? এটা হচ্ছে ঘন সন্নিবেশিত, একদম ঘনভাবে। দেখো এটা পুরো একেবারে ঘনভাবে আছে। তাহলে এই ঘন সন্নিবেশিত ছত্রাকীয় হাইফি দ্বারা কি গঠিত? এই ঊর্ধ্ব কর্টেক্সটা গঠিত। তাহলে ঊর্ধ্ব কর্টেক্সটা হবে অত্যন্ত ঘনভাবে সন্নিবেশিত। তাহলে দেখো এই যে এই জায়গাটা অত্যন্ত ঘনভাবে সন্নিবেশিত ছত্রাকের যে হাইফি, এই ছত্রাকের হাইফি দ্বারা আমাদের এই ঊর্ধ্ব কর্টেক্সটা গঠিত। যেহেতু এটা অত্যন্ত ঘন সন্নিবেশিত আছে, তাহলে এই জায়গাটা কি থাকে না? কোনো ধরনের ফাঁকা স্থান থাকে না। তাহলে এই ঊর্ধ্ব কর্টেক্সটাতে কি থাকবে না? কোনো ফাঁকা স্থান থাকবে না। আর যদি কখনো ঊর্ধ্ব কর্টেক্সে কি থাকে? ফাঁকা স্থান থেকে থাকে, তখন যেটা হয়, এই জায়গাটা আছে মিউসিলাস দ্বারা কি হয়? পূর্ণ হয়ে যায়। তাহলে প্রথমেই আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স। এই একেবারে উপরের যে লেভেলটাতে কি থাকবে? একটা হচ্ছে এক নম্বর, আমরা প্রথমেই দেখতে পাবো ঊর্ধ্ব কর্টেক্স দেখতে পাবো। এটা হচ্ছে একেবারে ঘনভাবে সন্নিবেশিত হবে ছত্রাকীয় হাইফি দ্বারা কি হচ্ছে? এটা গঠিত। কোনো কি নাই? ফাঁকা স্থান নাই। যদি কোনোদিন কোনো ফাঁকা স্থান থেকে থাকে, তাও সেটা কি থাকবে? এটা মিউসিলাস দ্বারা কি থাকবে? পূর্ণ থাকবে। তাহলে এই হচ্ছে প্রথম অংশ, সেটা হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স। এরপর আমরা দ্বিতীয় অংশ যেটা পাবো সেটা হচ্ছে শৈবাল স্তর পাবো। দ্বিতীয় অংশে আমরা পাবো কি? শৈবাল স্তর। আচ্ছা, তাহলে প্রথম অংশ চলে গেল ঊর্ধ্ব কর্টেক্স, এরপরের অংশ সেটা হচ্ছে শৈবাল স্তরের। আচ্ছা, এখন এই যে শৈবাল স্তর, এই শৈবাল স্তরের ক্ষেত্রে কি হবে? দেখো এই স্তরটা কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত একটা স্তর। এই ঊর্ধ্ব কর্টেক্সের পরে এই যে শৈবাল যেগুলো আছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত স্তর। দেখো এই স্তরে ছত্রাকের হাইফির ফাঁকে ফাঁকে, এই যে ছত্রাকের হাইফি, এগুলো হচ্ছে কি? ছত্রাকের হাইফি। এই অংশগুলো হচ্ছে ছত্রাকের হাইফি। এই ছত্রাকের হাইফির ফাঁকে ফাঁকে দেখো কি আছে? এই
শৈবাল অবস্থিত। এই যেগুলো শৈবাল, এই যে সবুজ কালার করে দেওয়া আছে, এগুলো সবই কি শৈবাল। তাহলে এইটা হচ্ছে আমাদের শৈবাল স্তর, হচ্ছে ছত্রাকের হাইফির ফাঁকে ফাঁকে কি থাকবে, শৈবাল অবস্থিত থাকবে। এই স্তরটা কি একটু সংক্ষিপ্ত একটা স্তর। তাহলে সেকেন্ড স্তরটা হচ্ছে শৈবাল স্তর। এটা থাকে হচ্ছে ছত্রাকের যে হাইফি গুলো আছে, ছত্রাকের হাইফি যেগুলো দেখো, এই যে হাইফি ব্ল্যাক, এগুলো হচ্ছে হাইফি। এই হাইফির ফাঁকে ফাঁকে যেগুলো অবস্থিত সেটাই হচ্ছে শৈবাল স্তর, এবং এই স্তরটা অত্যন্ত কি সংক্ষিপ্ত একটা স্তর। তাহলে আমরা দুইটা অংশ দেখলাম, উর্ধ্ব কর্টেক্স দেখলাম, এটা হচ্ছে ঘন সন্নিবেশিত ভাবে অবস্থিত, আর এই যে অংশটা এটা হচ্ছে শৈবাল স্তর। এইভাবে হাইফির ফাঁকে ফাঁকে কি থাকবে, শৈবালগুলো থাকবে। এবং সাধারণত একটা প্রজাতির লাইকেনে কি থাকে, মানে একটা প্রজাতির, যেই প্রজাতির লাইকেন সেখানে একটা শৈবালই কি থাকে, নির্দিষ্ট থাকে। তাহলে এই যে হাইফির ফাঁকে ফাঁকে কে থাকবে, শৈবাল থাকবে, এবং এই স্তরটা হচ্ছে কি সংক্ষিপ্ত। এরপরে দেখো 3 নম্বর যে অংশটা সেটা হচ্ছে মেডুলা। 3 নম্বর অংশটা কি মেডুলা। তাহলে মেডুলা দেখো, এই যে মেডুলাটা দেখো, এটা হচ্ছে অত্যন্ত ফাঁকা ফাঁকা ভাবে অবস্থিত। ছত্রাকীয় হাইফি দ্বারা এই স্তরটা গঠিত। তাহলে মেডুলা হচ্ছে অত্যন্ত ফাঁকা ফাঁকা ভাবে অবস্থিত। দেখো এইটা প্রচন্ড ফাঁকা ফাঁকা ভাবে আছে, এবং এই স্তরটা কিন্তু বেশ পুরু, দেখো অনেক বড়। তাহলে অত্যন্ত ফাঁকা ফাঁকা ভাবে অবস্থিত এই মেডুলা স্তরটা কি বেশ ফাঁকা ফাঁকা ভাবে অবস্থিত, ছত্রাকীয় হাইফা দ্বারা গঠিত। এবং এই স্তরটা হচ্ছে কি সবচেয়ে পুরু স্তরই হচ্ছে কোন স্তর, সেটা হচ্ছে মেডুলা স্তর। আচ্ছা, তাহলে 3 নম্বর গেল মেডুলা স্তর। এরপরে আসে কি আমাদের 4 নম্বর যে অংশটা, সেটা হচ্ছে নিম্ন কর্টেক্স। নিম্ন কর্টেক্স, দেখো আশা করি স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরে আসলো কি নিম্ন কর্টেক্স। এখন নিম্ন কর্টেক্সটা কি দেখো, নিম্ন কর্টেক্সটা হচ্ছে মেডুলার নিচে, এই যে মেডুলা, এই মেডুলার নিচেই দেখো এই যে ঘন সন্নিবেশিত ভাবে যে স্তরটা চলে গিয়েছে, এটাই হচ্ছে নিম্ন কর্টেক্স, মেডুলার নিচে ঘন সন্নিবেশিত ভাবে অবস্থিত। আচ্ছা, ছত্রাকীয় হাইফি দ্বারা যে স্তরটা গঠিত, এটাকে কি বলা হয়, এটা কি বলা হয় নিম্ন কর্টেক্স। দেখো তাহলে এই যে মেডুলা স্তর, এই মেডুলা স্তরের নিচে ঘন সন্নিবেশিত হবে ছত্রাকীয় হাইফি দ্বারা যে স্তরটা গঠিত, সেটাকে বলবো নিম্ন কর্টেক্স। আবার দেখো এই যে নিম্ন কর্টেক্সের একটু নিচে লক্ষ্য করো, নিম্ন কর্টেক্সের নিচ থেকে কি হচ্ছে এককোষী কতগুলো আউটগ্রোথ হয়েছে। হ্যাঁ, এই এককোষী যে আউটগ্রোথ গুলো, এটাকে বলা হয় রাইজাইম। এটাকে কি বলা হয়, রাইজাইম। তাহলে এবং দেখো এটা কিন্তু এককোষী, কোনো এখানে কি নাই, বহুকোষী নাই। যদি আমরা এটাকে এভাবে দিতাম তাহলে এটা হয়ে যেত কি বহুকোষী, কিন্তু এটা বহুকোষী না, এটা হচ্ছে এরকম এককোষী। তাহলে এই মেডুলা স্তরটা, এই মেডুলা স্তরের নিচে, এই যে মেডুলা স্তর, এই স্তরের নিচে অত্যন্ত ঘন সন্নিবেশিত ভাবে ছত্রাকীয় হাইফি দ্বারা যে স্তরটা গঠিত, সেটা হচ্ছে আমাদের নিম্ন কর্টেক্স। আর নিম্ন কর্টেক্সের নিচ থেকে কি হয়, এককোষী কি বের হয়, রাইজাইম বের হয়। এখন এই যে এককোষী যে রাইজাইমটা, এই রাইজাইনের কাজটা কি, এই রাইজাইনের কাজটা হচ্ছে এই যে ছত্রাকটা, এই লাইকেনটা, এই লাইকেনকে সে কি করে, মাটির সাথে কি করে, আটকে রাখে। আটকে রেখে কি করে, এখান থেকে বিভিন্ন পদার্থ সে কি করে, আটকে রাখতে সহায়তা করে, এবং বিভিন্ন পদার্থ কি করে, শোষণ করতে সে সহায়তা করে। সেটা কার কাজ, সেটা হচ্ছে রাইজাইনের কাজ। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 4টা অংশ পাই। 1 ঊর্ধ্ব কর্টেক্স, 2 হচ্ছে শৈবাল স্তর, 3 মেডুলা, আর 4 নম্বর হচ্ছে নিম্ন কর্টেক্স। তাহলে দেখো আমাদের এই হচ্ছে লাইকেনের একটা অন্তর্গঠন। তাহলে আমরা লাইকেনের অন্তর্গঠনে বললাম, উপরে পাবো আমরা ঊর্ধ্ব কর্টেক্স পেয়ে যাব। তাই দেখো উপরে কি পাওয়া যাচ্ছে, ঊর্ধ্ব কর্টেক্স, সেটা হচ্ছে ঘন সন্নিবেশিতভাবে ছত্রাকীয় হাইফি দ্বারা গঠিত, কোনো ফাঁকা নাই। আর যদি থেকে থাকে তাহলে কি দ্বারা পূর্ণ হয়ে যাবে, মিউসুলেস পূর্ণ হবে। আচ্ছা, এর পরের স্তরটা কি বলেছি দেখো, ওই যে হাইফি, যেটা ছত্রাকের যে হাইফিগুলো, এই হাইফির মাঝে মাঝে শৈবাল, আমি সবুজ কালারটা ইউজ করেছি, এটা হচ্ছে শৈবাল বোঝানোর জন্য। এই যে ছত্রাকীয় যে হাইফি, এই হাইফির মাঝখানে আমাদের কি থাকবে, শৈবাল স্তরটা থাকবে, এবং স্তরটাও কিন্তু বেশ ছোট। আচ্ছা, এরপর 3 বলেছিলাম কি মেডুলা, এটা হচ্ছে দেখো বেশ পুরু একটা স্তর, এবং এই পুরু স্তরে জুড়ে অবস্থিত, সেটা হচ্ছে মেডুলা স্তর। হাইফিগুলো বেশ ফাঁকা ফাঁকা ভাবে অবস্থিত। আর এই মেডুলা স্তরের নিচে হচ্ছে আমাদের নিম্ন কর্টেক্স অবস্থিত, যেটা অত্যন্ত ঘন সন্নিবেশিতভাবে সজ্জিত, এবং তার নিচ থেকে কি বের হচ্ছে বলেছিলাম, রাইজাইম। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল একটা লাইকেনের অন্তর্গঠন। আমাদেরকে অবশ্যই এই ছবিটা চিত্রসহ কি করতে হবে, শিখতে হবে। আমরা এই ছবিটাকে চিত্রসহ ভালো করে এটাকে আঁকবো। তোমাকে যদি বলা হয় যে যে এই যে লাইকেন, এই লাইকেনের অন্তর্গঠনে শুধু চিহ্নিত চিত্র আঁকতে, তাহলে আমরা শুধু এই ছবিটাই আঁকবো। আর আমাদের যদি বর্ণনা করতে বলে, তাহলে আমরা পুরোটাই বর্ণনা করবো। 4টা অংশ, ঊর্ধ্ব, শৈবাল স্তর, মেডুলা আর নিম্ন কর্টেক্স, একদম সহজ। তাহলে আমরা লাইকেনের অন্তর্গঠন আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার আসো আমাদের লাইকেনের অন্তর্গঠনের পরে আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে লাইকেন, যে এই যে লাইকেন, এই লাইকেনের আসলে গুরুত্বটা কি, আমরা এবার তার গুরুত্বটা দেখব। তাহলে আসো তার গুরুত্বটা আমরা একটু দেখি, লাইকেনের গুরুত্ব।
এটা মুছে দিই, এটা আমাদের আর লাগবে না। দেখো লাইকেনের গুরুত্বের ক্ষেত্রে এক আমরা বলি মরুজ ক্রমাগমন। তাহলে আমরা এখন যেটা পড়বো লাইকেনের গুরুত্ব কি দরকার, আমাদের এই লাইকেনটার প্রয়োজনীয়তাটা কি সেটাই আমরা দেখবো। তাহলে দেখো প্রথমে আমরা বললাম মরুজ ক্রমাগমন, আর তোমরা জানো যে যখনই আমাদের গুরুত্ব আসে তখন এটা কিছু থাকে উপকারিতা থাকে, আবার কি থাকে অপকারিতা, দুটোই দিতে হয়। তাহলে দেখো আমরা প্রথমে দেখি মরুজ ক্রমাগমন। মরুজ ক্রমাগমন কি, দেখো এই যে লাইকেন, এই লাইকেনটা কি হচ্ছে, লাইকেনটা আসলে মরুভূমি অঞ্চলে সে জন্মাতে পারে। আর সে কি করে মরুভূমিতে কি করলো, প্রথমে সে জন্মানোর পরে এইখানে যেখানে মরুভূমিতে অন্য কোনো জীবের পক্ষে কি করা সম্ভব না, জন্মানো সম্ভব না, সেইখানে এই লাইকেনটা কি করতে পারে, জন্মাতে পারে। জন্মে সে কি করে, সে এই মরুভূমিতে পাথরটাকে ক্ষয় করে ধীরে 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 সে কি করে, সেখানে মাটি সৃষ্টি করে। মাটি সৃষ্টি করে এবং এই যে মাটি সৃষ্টি করার পরে তখন কি হয়, অন্যান্য উদ্ভিদ এসে এখানে বসবাস শুরু করে। তাহলে যেই জায়গাটাতে অন্য কোনো জীবের মানে গ্রো করা সম্ভব না, সেখানেও কি জন্মায়, আমাদের লাইকেনটা জন্মায়। যেমন নিয়ে সে কি করলো, তাহলে সে বিভিন্ন পাথরটাকে ক্ষয় করে ধীরে 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 করে মাটি সৃষ্টি সূচনা করে। মাটি সৃষ্টি যখন সূচনা হবে তখন অন্যান্য জীব সম্প্রদায় কি হবে, ওইখানে জন্মানো শুরু করবে। তার মানে সে কি করে, জেরোসেরি পর্যায়ে কি করে সূচনা করে। তাহলে সে কি করলো, জেরোসেরি পর্যায়ে সূচনা করে। জেরোসেরি, এটাকে কি বলা হয়, জেরোসেরি পর্যায়। তার মানে যেখানে কোনো জীবের জন্মানো সম্ভব না, সেখানে সে কি করে, ধীরে ধীরে মাটি গঠন করে। সে মরুভূমিতে ধীরে ধীরে মাটি গঠন করে, আর এই মাটি গঠন করার পরে অন্যান্য জীব সম্প্রদায় আসার পরে সে তারাও কি করে, জন্মানো শুরু করে। তার মানে এই মরুভূমিতে সে কি করে, জেরোসেরি স্টেজটা স্টার্ট করে। তাহলে এই হচ্ছে আমাদের লাইকেনের একটা গুরুত্ব। এরপরে দেখো লাইকেনের গুরুত্বের মধ্যে রয়েছে মানুষের খাদ্য। মানুষের খাদ্য হিসেবে, তাহলে প্রথমে ছিল আমাদের মরুজ ক্রমাগমন, এবার আমরা দেখবো মানুষের খাদ্য হিসেবে। এই যে লাইকেন, এই লাইকেনে কি আছে, লাইকেনিন আছে। লাইকেনে কি পাওয়া যায়, লাইকেনিন। আচ্ছা, লাইকেনিন নামক কি আছে, একটা কার্বোহাইড্রেট। তাহলে এই যে লাইকেনিন নামক কি পাওয়া যায়, কার্বোহাইড্রেট। তাহলে তার আছে লাইকেনিন নামক কি আছে, খাদ্য। এই লাইকেনিন নামক কার্বোহাইড্রেট থাকায় এই যে খাদ্যটা, যেমন আমাদের খাদ্যে কি আছে, কার্বোহাইড্রেট আছে, শর্করা জাতীয় খাদ্যটা আমরা কি করি, গ্রহণ করি। আর এই লাইকেনের মধ্যে কি আছে, লাইকেনিন নামক এক ধরনের কার্বোহাইড্রেট আছে। যেহেতু লাইকেনিন নামক কার্বোহাইড্রেট আছে, সেজন্য লাইকেনটাকে আমরা কি করতে পারি, খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। যেমন ধরো, যেমন মিশরে, যেমন আমরা একটা দেশের নাম বললাম, সেটা হচ্ছে মিশর। এই মিশরে এই এভারনিয়া প্রজাতিটা কি করা হয়, খাদ্য হিসেবে কি হয়, ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম যে আমরা যে মানুষ, এই মানুষও কি করতে পারি, লাইকেনটাকে ভক্ষণ করতে পারি। যেহেতু লাইকেনের মধ্যে কি পাওয়া যায়, কার্বোহাইড্রেট পাওয়া যায়, সেই জন্য আমরা লাইকেনটাকে খাদ্য হিসেবে গ্রহণ করি। সেই লাইকেনে পেলাম কি, লাইকেনিন, এবং এটা এক ধরনের কার্বোহাইড্রেট। সেটা আমরা মিশরে কি করা হয়, এভারনিয়া নামক স্পেসিসটাকে কি করা হয়, খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। তাহলে দেখো আমরা দুটো অলরেডি পেলাম, একটা মরুজ ক্রমাগমন আর একটা হচ্ছে আমাদের এই খাদ্য হিসেবে গ্রহণ করা। সেটা উদাহরণ দিয়েছি কি আমরা, এভারনিয়া, যেটা মিশরে এই স্পেসিসটাকে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের এরপরে 3 নম্বর যদি আমরা বলি, সেটা হচ্ছে পশুর খাদ্য হিসেবে। আচ্ছা, এই যে পশুর খাদ্য হিসেবে কি করে, তুন্দ্রা যে অঞ্চল, হ্যাঁ, এই তুন্দ্রা অঞ্চলে রেনডিয়ার নামক একটা কি থাকে, মস থাকে। এই রেনডিয়ার মসটা কি করা হয়, পশুর খাদ্য হিসেবে কি করা হয়, ব্যবহৃত হয়। তাহলে এই পশুর খাদ্য হিসেবে কি করা হয়, এখানে এটা এই রেনডিয়ার মসটা, যেটা হচ্ছে কিছু কিছু লাইকেন, এই তুন্দ্রা অঞ্চলে কিছু কিছু লাইকেন কি হিসেবে পরিচিত, রেনডিয়ার মস নামে পরিচিত। এই রেনডিয়ার মসটা কি করা হয়, এটাকে হরিণ খায়। ওই অঞ্চলে এটাকে কে খাবে, এটাকে হরিণ ও গবাদি পশুটা কি করে থাকে, এটাকে গ্রহণ করে থাকে। তাহলে তুন্দ্রা অঞ্চলে কিছু কিছু লাইকেন আছে যারা হচ্ছে রেনডিয়ার মস নামে পরিচিত। তুন্দ্রা অঞ্চলে লাইকেন রেনডিয়ার মস,
সেটাকে আবার কে খায়? হরিণ এবং গবাদি পশু এই লাইকেনটাকে কি করে? খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে আমরা দেখছি যে পশুর খাদ্য হিসেবে এটা ব্যবহৃত হয়। মৌর্য ক্রমাগমনে তার ভূমিকা রয়েছে, মানুষের খাদ্য হিসেবে তার একটা ভূমিকা রয়েছে, এবং এখন আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে পশুর খাদ্য হিসেবে রয়েছে। তিনটা ভূমিকা দেখতে পেলাম। এরপরে এটা মুছে দিই আমরা। দেখো এছাড়াও সে 4 নম্বর আরেকটা গুরুত্ব হচ্ছে অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক হিসেবে সে কাজ করে। দেখো অ্যান্টিবায়োটিক হিসেবে সে কিভাবে কাজ করে, দেখো লাইকেন থেকে কি উৎপন্ন হয়? উসনিক অ্যাসিড তৈরি হয়। লাইকেন থেকে কি তৈরি হবে? দেখো এখান থেকে তৈরি হবে উসনিক অ্যাসিড তৈরি হয়, যেটা আবার গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার উপরে সে কি করে? অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে। তাহলে লাইকেন থেকে আমরা কি পাবো? লাইকেন থেকে পাবো উসনিক অ্যাসিড। লাইকেন থেকে কি পাওয়া যায়? দেখো এই উসনিক অ্যাসিডটা পাওয়া যায়। এই উসনিক অ্যাসিডটা কি করছে? এই গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে এই ব্যাকটেরিয়ার উপরে সে কি করে? অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে। তাহলে লাইকেন থেকে পদার্থটা হচ্ছে উসনিক অ্যাসিড, সেটা কাজ করবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে। তাহলে এই হলো আমাদের চারটা আমরা অলরেডি গুরুত্ব পেলাম। প্রথমে ছিল কি? মৌর্য ক্রমাগমন, তারপরে কি দেখেছিলাম? মানুষের খাদ্য হিসেবে লাইকেন পাওয়া যায়, তারপরে আমরা দেখেছি গবাদি পশুর খাদ্য, আর এখন আমরা দেখলাম যে অ্যান্টিবায়োটিক রূপে কি করে সে কাজ করে। সে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে কিন্তু কি করে? অ্যান্টিবায়োটিক রূপে সে কাজ করতে পারে। এরপরে দেখো আমাদের আমরা 5 নম্বর যে গুরুত্বটা দেখবো সেটা সে কি করে? টিউমার প্রতিরোধ করে। টিউমার এই রোগেও কি করে? সে কাজ করে। আচ্ছা দেখো লাইকেন জাত উষ্ণ, তারপর হচ্ছে ইভোসিন, এই যে উষ্ণ, তারপর হচ্ছে ইভোসিন, এইগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক ক্রিম। এই অ্যান্টিবায়োটিক ক্রিমগুলো কি করে? এগুলা এই টিউমারে হিসেবে কি করে? কাজ করে। তারপর হচ্ছে ব্যথা নিরাময় হিসেবে কাজ করে। ঠিক আছে, এগুলো কি করে? ব্যথা নিরাময় হিসেবেও কাজ করে। ব্যথা নিরাময় হিসেবে কাজ করে, টিউমার প্রতিরোধও কাজ করে। তাহলে এই লাইকেন থেকে আমরা কি পাই? উষ্ণ পাই এবং ইভোসিন পাই। এই পদার্থগুলো কি করতেছে আমাদের? এটা হচ্ছে টিউমার প্রতিরোধে কাজ করে, টিউমার প্রতিরোধী মানে কোষগুলোকে প্রতিরোধী করে তোলে। তারপর হচ্ছে কি করে? ব্যথা নিরাময়ও কি করে? এই অংশগুলো কাজ করে। তাহলে এই পদার্থগুলো আমরা কোথা থেকে পাই? এই উষ্ণ, ইভোসিন, এগুলো আমরা পাই লাইকেন থেকে। এরপরে আসো আমাদের হৃদরোগে। দেখো হার্টের ডিজিজেও কি করে? এটা কাজ করে। হৃদরোগে কি কাজ করে? দেখো যেমন অ্যানজাইনা। অ্যানজাইনা যে একটা রোগ আছে, যে বুকে ব্যথা, যেটা সেটা হচ্ছে অ্যানজাইনা। নিচে দেখা যাচ্ছে কিনা পড়ে লিখি। হৃদরোগের ক্ষেত্রে হচ্ছে দেখো দেখা যাচ্ছে কিনা দেখি একটু। হ্যাঁ দেখো এখন হৃদরোগে যেটা, এই হৃদরোগে কি ব্যবহৃত হয়? রোসেলা। রোসেলা যেটা, এই প্রজাতিটা কি করা হয়? অ্যানজিনা হচ্ছে কি? একটা বুকে ব্যথা। ঠিক আছে, অ্যানজাইনা নামক হচ্ছে বুকে যে ব্যথাটা হয়। কারণ কি? হৃদপিণ্ড তার নিজেরও তো কি লাগে? অক্সিজেন সাপ্লাই লাগে। যদি সে ঠিক মতো না পায় তখন বুকে মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে আসতে, সেটা হচ্ছে কি? আমাদের একটা অ্যানজাইনা রোগ, যে বুকে ব্যথা অনুভূত হয়। সেই অ্যানজাইনা নামক রোগে কি হয় আমাদের? এই যে আমাদের রোসেলা, এই রোসেলা যেটা আছে, এই রোসেলা লাইকেন থেকে উৎপন্ন। এই যে রোসেলা লাইকেন, এখান থেকে একটা পদার্থ উৎপন্ন হয়, সেটা হচ্ছে ইরাইথ্রিন। রোসেলা থেকে কি হয়? ইরাইথ্রিন উৎপন্ন হয়। এই ইরাইথ্রিনটা কি করা হয়? এই অ্যানজাইনা রোগে কি করা হয়? ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম যে হৃদরোগে কি ধরনের হৃদরোগ? সেটা হচ্ছে অ্যানজাইনা। সেই অ্যানজাইনা কি হবে? এই রোসেলা নামক লাইকেন, এই লাইকেন থেকে একটা পদার্থ তৈরি হয়, সেটা হচ্ছে ইরাইথ্রিন। এই ইরাইথ্রিনটা কি হয়? ব্যবহৃত হয়। তাহলে এইখানে আমরা কয়টা পেলাম? 5টা। একটু যদি রিভিউ করি, প্রথমে কি ছিল? মৌর্য ক্রমাগমন ছিল, মানুষের খাদ্য, পশুর খাদ্য, অ্যান্টিবায়োটিক রূপে, এবং এখানে পেলাম কি? টিউমার প্রতিরোধে। আচ্ছা, এরপরে উদ্ভিদের রোগ নিরাময়ও কি করা হয়? 6 নম্বরে যদি দিই, উদ্ভিদের রোগ নিরাময়ও কি করা হয়? কিছু কিছু লাইকেন কি হয়? ব্যবহৃত হয়। যে উদ্ভিদের রোগ নির্ণয় করার জন্য, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা হয়? লাইকেনটা ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমাদের 6। এরপর যদি আমরা দেখি লিটমাস পেপার তৈরি, তোমরা প্রায় জানো যে লিটমাস পেপার যেটা তোমরা কাজ করেছো, এই লিটমাস পেপার। এই লিটমাস পেপার তৈরিতেও কি ব্যবহৃত হয়? লাইকেন ব্যবহৃত হয়। তারপর এছাড়া আছে কি? দেখো সুগন্ধি তৈরিতে
সুগন্ধি তৈরিতে, বিভিন্ন পারফিউম তৈরিতে কি হয়, লাইকেনটা ব্যবহৃত। সুগন্ধি তৈরি করা, এই সুগন্ধি, তারপর হচ্ছে প্রসাধনী সামগ্রী, তোমরা যে প্রসাধনী ইউজ করো, প্রসাধনী, এই প্রসাধনী সামগ্রী ইউজ করার জন্য এই লাইকেনটা ব্যবহৃত হয়। এছাড়া ব্যবহৃত রং তৈরিতে, আমরা যে রং তৈরি করি না, এই রং তৈরি করা, তারপর হচ্ছে ট্যানিন তৈরি করা, ট্যানিন উৎপাদন, এই রং ট্যানিন উৎপাদন তৈরি করার ক্ষেত্রে কি করা হয়, এই লাইকেনটা আমাদের ব্যবহৃত হয়। আরেকটা যদি আমরা দিই, সেটা হচ্ছে ধরো পরিবেশের দূষণ, পরিবেশ দূষণ নির্দেশক, এই পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। দেখো আমরা আরেকটা পয়েন্ট কি বললাম, পরিবেশ দূষণ নির্দেশক। আচ্ছা, তাহলে পরিবেশ দূষণ নির্দেশক এটা আবার কেমন কথা, তাই না? দেখো আমরা তো অনেকগুলো দেখলাম যে উদ্ভিদের রোগ নিরাময়ে ব্যবহৃত হবে, লিটমাস পেপার তৈরি করতে আমাদের কি হয়, লাইকেনটা ব্যবহৃত হয়। লিটমাস পেপার তৈরি করতে ব্যবহার করলাম, যেমন এই লিটমাস পেপার তৈরি করতে কি হয়, এই রোসেলাটাও আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হচ্ছে আমাদের এখানে ব্যবহৃত হয় যেটা, সেটা হচ্ছে এভারনিয়া ব্যবহৃত হয়। রং ট্যানিং তৈরি করলাম। এবার হচ্ছে পরিবেশ দূষণ, এটার কথা আমরা বলতেছিলাম যে এই পরিবেশ দূষণ, এই দূষণ নির্দেশক হিসেবে কি হয়, এই আমাদের লাইকেনটা ব্যবহৃত হয়। এটা কিভাবে হয় এটা আমরা একটু দেখি। দেখো এই যে লাইকেন, লাইকেন কি করে, পরিবেশ থেকে তার প্রয়োজনীয় উপাদানগুলো খুব তাড়াতাড়ি কি করতে পারে, সে শোষণ করে নিতে পারে। এখন একটা লাইকেন যখন সে কি করবে, পরিবেশ থেকে তার উপাদানগুলো শোষণ করবে, এখন এই পরিবেশের বায়ুতে কি আছে, ধরো বায়ুতে সালফার ডাইঅক্সাইড আছে, তারপর কিছু রেডিও অ্যাক্টিভ পদার্থ থাকে, তারপর হচ্ছে কিছু হেভি মেটাল থাকে, সে কি করে, সে এই জিনিসগুলো কি করতে পারে, সে এটাকে সে অ্যাবজর্ব করে নেয়। বুঝতে পেরেছো কথা? তাহলে পরিবেশে বায়ু থেকে সে তার অন্যান্য উপাদানগুলো নেওয়ার সময় সে এগুলো নিয়ে ফেলে, সালফার ডাইঅক্সাইড মতো বিষাক্ত পদার্থ নিয়ে নিচ্ছে, হেভি মেটাল নেয়, তারপর হচ্ছে কি বললাম আরেকটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ পদার্থগুলো, এগুলো নিয়ে ফেলে। যখন সে এগুলো সবগুলো শোষণ করে, শোষণ করার পরে এই সব ক্ষতিকারক পদার্থ শোষণ করার জন্য সে কি হয়ে যায়, সে মারা যায়। সো সে যখন মৃত্যু ঘটে, তাহলে দেখা যাবে কি যে সব পরিবেশে লাইকেনের উপস্থিতি একদমই কম, তাহলে আমরা বুঝে নিব ওই জায়গাটার পরিবেশটা কি বেশ দূষিত। কারণ দূষিত জায়গায় সে কি করতে পারে না, সে টিকে থাকতে পারে না। ওই যে পরিবেশ থেকে সে যখন তার উপাদানগুলো নিতে থাকে, তখন সে এই বিষাক্ত পদার্থগুলো সে নিয়ে ফেলে ফেলার ফলে সে কি হয়, তার মৃত্যু হয়। তাহলে আমরা যদি দেখতে পারি যে কোনো অঞ্চলে লাইকেনের পরিমাণ একদম নাই বললেই হয়, তাহলে আমরা বুঝে নিব যে ওই জায়গাটা আসলে কি আছে, বেশ বায়ু বেশ কি হয়, সে এটা হচ্ছে বেশ দূষিত। তাহলে আর যে জায়গায় প্রচুর পরিমাণে কি হবে, লাইকেন জন্মাবে, তখন বুঝতে হবে যে বায়ুটা হচ্ছে কি বেশ মানে পরিশুদ্ধ একটা বায়ু রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে পরিবেশে দেখো দূষণ নির্দেশক হিসেবেও কি করতেছে, তাহলে লাইকেনটা কাজ করতেছে। যেখানে বায়ু দূষিত হবে সেখানে লাইকেন বেশি জন্মাবে না, লাইকেন কি হবে, সে মারা যাবে। ফলে লাইকেন আমরা কম পাবো বায়ু দূষিত স্থানে। ফলে এই জিনিসটাও কি করে, একটা পরিবেশের ইন্ডিকেটর হিসেবে কি করে, কাজ করে। তাহলে আমরা অনেকগুলো দেখলাম। এই আমরা এটা একটু এক্সট্রা ভাবে তোমরা পড়ে রাখবা যে সে সালফার ডাইঅক্সাইড, হেভি মেটাল, রেডিও অ্যাক্টিভ বস্তু যেহেতু শোষণ করে, ফলে তাদের কি হয়, মৃত্যু হয়। আর মৃত্যু হওয়ার ফলে এটা কি করে, বায়ু দূষণের নির্দেশক হিসেবে কি করে, সে কাজ করে। এখন দেখো এত গেল লাইকেনের গুরুত্ব, যে আমরা এটাকে আমরা কি করতেছি, এই লাইকেনটাকে আমরা মরুচু কমাগমনে ব্যবহৃত হচ্ছে, মানুষের খাদ্য হিসেবে, পশুর খাদ্য, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, টিউমার রোধে কাজ করছে, এছাড়াও বিভিন্ন হিসেবে সে কাজ করছে। এগুলো হচ্ছে সবই তার গুরুত্ব। এবার আমরা একটু দেখব যে লাইকেনের অপকারিতা আসলে কি কি। এত গেল তার গুরুত্ব, এবার তার উপকারিতা দেখলাম। এবার আমরা দেখবো যে আসলে কি কি অপকার সে করে, ক্ষতি কি কি করে, এটা আমরা একটু দেখবো। দেখো লাইকেন যে কি ধরনের ক্ষতি করবে সেটা অপকারী দিকের মধ্যে রয়েছে। ধরো লাইকেন কি করে, সে বৃক্ষ ইটের দেয়ালে সে জন্মায়, বৃক্ষ তারপর হচ্ছে ইটের দেয়ালে সে জন্মায়, দেয়ালে জন্মিয়ে সে কি করে দেখো, তারপর হচ্ছে পাথরের উপর জন্মায়। আমরা তো জানি এটা পাথরের উপরে সে জন্মায়। ফলে সে যে কাজটা করে, সে কি করে, এগুলো ক্ষয় সাধন করে। সে কি করে, গাছের গোড়ায়, গাছের মধ্যে জন্মায়, গাছের গায়ে, তারপর হচ্ছে ইটের দেয়ালে জন্মায়, পাথরের মধ্যে জন্মায়। ফলে সেগুলো কি করে, সেগুলোকে ক্ষয় সাধন করে। তাহলে এটা হচ্ছে তার একটা ক্ষতিকর দিক, যে সে যদি আমাদের বাড়ির দেয়ালের মধ্যে জন্মায়, তাহলে দেয়ালটা কি করবে, স্যাঁতস্যাঁতে করে ফেলবে, দেয়ালটাকে সে কি করবে, নষ্ট করে ফেলবে। তাহলে এই কাজটা লাইকেন করে, এটা একটা তার ক্ষতিকর। এরপর হচ্ছে ধরো কিছু লাইকেন তো আছে কি বিষাক্ত, সব লাইকেন যে খাওয়া যাবে তা না, কিছু আছে কি বিষাক্ত। এই বিষাক্ত লাইকেন যদি কি করা হয়, ভক্ষণ করা হয়, তাহলে মানুষ মারা যেতে পারে, গবাদি পশু কি হতে পারে, মারা যেতে পারে, পেটের পীড়ায় কি হতে পারে, আক্রান্ত হতে পারে। তাহলে বিষাক্ত লাইকেন খেলে এই প্রবলেমগুলো হবে। তাহলে এটা তার আরেকটা ক্ষতিকর দিক।
এরপর দেখো আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কি করি, ভাস্কর্য তৈরি করি, তারপর হচ্ছে স্মৃতিসৌধ তৈরি করি। যদি লাইকেন এই মার্বেল পাথরের সুন্দর সুন্দর ভাস্কর্যের উপর জন্মে যায়, তারপর হচ্ছে স্মৃতিসৌধের উপরে জন্মায়, তাহলে একটা সুন্দর ভাস্কর্য কি হয়ে যাবে, নষ্ট করে ফেলবে, সেটাকে ক্ষয় করে সেটা ধ্বংস করে ফেলবে। এটাও তার কি আরেকটা ক্ষতিকর দিক, যে ভাস্কর্য সেইগুলোকে নষ্ট করে। তারপরে দেখো আমরা যে আয়না, অনেক সময় দেখা যায় আয়না কি হয়ে গেছে, একদম অস্বচ্ছ হয়ে গেছে। যদি কাচের আয়নার উপর সে জন্মায়, কাচের আয়নায় জন্মালে সে কি করে, এটাকে ঘোলা করে ফেলে, ঘোলা করে। তাহলে দেখো যদি লাইকেন কি করে আয়নার উপরে জন্মায় থাকে, তাহলে আয়নাটা কি হয়ে যায়, আয়নাটা একদম ঘোলা হয়ে যায়, ফলে আমরা ঠিক মতো কি করতে পারবো না, দেখতে পারবো না। তাহলে এই কাজটাও কে করে, এটা আমাদের লাইকেন করে। লাইকেনের অপকারিতা, হচ্ছে আমরা পড়ছি লাইকেনের অপকারিতা। আচ্ছা, এরপর আসো আরেকটা যেটা, সেটা হচ্ছে আমাদের যে লাইকেন অনেক সময় কি করে, মানুষের চর্মরোগ তৈরি করে, স্কিন রোগ তৈরি করে, চর্মরোগ, তারপর হচ্ছে অ্যালার্জি তৈরি করে, এগুলা লাইকেন করে থাকে। ধরো গায়ের উপরে কিছু পড়লো, তো যদি পড়ে তাহলে সে কি করতে পারে, আমাদের স্কিনের ডিজিজ তৈরি করতে পারে, আমাদের অ্যালার্জি হতে পারে এই লাইকেনের কারণে। আরেকটা অপকারিতা যেটা, সেটা হচ্ছে সে দাবানলও তৈরি করতে পারে। দেখো দাবানল কিভাবে তৈরি করে, দাবানল তৈরি। যেমন তো দাবানল হচ্ছে, ধরো লাইকেন তো গাছের গায়েও কি করে, জন্মায়। এই লাইকেনটা কি করলো, এই গাছের গায়ে জন্মালো, তাহলে এই পাশে ধরো আরেকটা গাছ আছে, তো এই গাছটা তো বিস্তৃত থাকে, বনের মধ্যে তো কি থাকে, প্রচন্ড বিস্তৃত থাকে। এই গাছ থেকে যদি সে কি করে, এই গাছের গোড়াও সে জন্মায় গেল, তারপর দেখা গেল কোনো কারণে যে একটা গাছে যদি কি লাগে, আগুন লাগে, তখন এই পুরো আগুনটা অন্যান্য গাছের মধ্যে সে কি করে, ছড়াই দিতে সহায়তা করে, এই লাইকেন সহায়তা করে। যেহেতু সে গাছের এই গায়ের মধ্যে, বাকলের মধ্যে যেহেতু জন্মে থাকে প্রত্যেকটা গাছের মধ্যে, আর একটা গাছে যদি আগুন লেগে যায়, তখন সে কি করবে, ওই যে তার মাধ্যমে সে কি করে, অন্যান্য গাছের মধ্যেও কি এটা ছড়াতে খুব সহায়তা করে, এবং সে আগুন জ্বলতেও কি করে, সহায়তা করে। তাহলে দাবানল তৈরিতেও তার কি রয়েছে, মানে দাবানলটাকে আরো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার কি রয়েছে, ভূমিকা রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে তার অপকারিতা। সে আমাদের ইটের দেয়াল নষ্ট করে দিবে, পাথরটাকে ক্ষয় করে। তারপরে দেখলাম কি কিছু এই লাইকেন আছে ক্ষতিকারক, যেগুলো খেলে আমাদের কি হবে, পেট খারাপ হতে পারে, গবাদি পশুরও মারাও যেতে পারে। তারপর হচ্ছে ভাস্কর্য, স্মৃতিসৌধ, এগুলো মূল্যবান সামগ্রীগুলোকে সে জন্মে কি করে, এটাকে সে নষ্ট করে দেয়। তারপরে আমরা দেখলাম কাচের আয়নাকে ঘোলা করে, মানুষের চর্মরোগ, অ্যালার্জি তৈরি করে, এবং দাবানল তৈরিতেও কি করে, সহায়তা করে। এগুলো হচ্ছে লাইকেনের এক একটা ক্ষতিকারক দিক। তাহলে আমরা লাইকেনের কি দেখলাম, উপকারিতাও দেখলাম, এবং সেই সাথে কি দেখলাম, তার অপকারিতাও আমরা এটাকে দেখতে পেলাম। আচ্ছা, এখন আসো আমরা একটা প্রশ্ন আমাদের করে থাকে যে লাইকেনের পরিবেশীয় গুরুত্ব আলোচনা করো। শুধু যদি বলে পরিবেশীয় গুরুত্ব, তাহলে এত কিছু আমাদের দিতে হবে না। হ্যাঁ, আমাদের অনেক সময় পরীক্ষা প্রশ্ন করে যে আপনারা কি করেন, লাইকেনের পরিবেশীয় গুরুত্ব লিখেন। লাইকেনের পরিবেশীয় গুরুত্ব, মানে দেখো একটা হচ্ছে লাইকেনের গুরুত্ব বলে আমরা যা যা বলেছি আমরা সবগুলোই দিব। যদি বলে যে লাইকেনের গুরুত্ব লিখেন, তখন আমরা সবগুলোই দিব। আর এখন যদি অনেক সময় প্রশ্ন বলে থাকে যে লাইকেনের পরিবেশীয় গুরুত্বটা কি করেন, ব্যাখ্যা করেন, তখন আমরা আসলে কি কি দিব, দেখো তখন আমরা দিব যে মরুজ ক্রমাগমন। প্রথমে দিয়েছিলাম কি, মরুজ ক্রমাগমন, যেটা প্রথম কথাই বলেছিলাম, ক্রমাগমন। আচ্ছা, মরুজ ক্রমাগমন, অথবা কি ছিল আমাদের, যেটা হচ্ছে পাথর থেকে সে কি করে, পাথর থেকে মাটি তৈরি করে। পাথর থেকে সে কি তৈরি করলো, মাটি তৈরি। পাথর থেকে কি তৈরি করবে, মাটি তৈরি। ওই যে পাথরকে ক্ষয় করে আস্তে আস্তে সে কি করে, মাটি তৈরি করলো। তখন কি করলো, অন্য উদ্ভিদে সে কি করে, এখানে জন্মায়। তার মানে কি করলো, সে একটা কমিউনিটি তৈরি করে ফেললো আস্তে আস্তে। তাহলে এইটা হচ্ছে তার কি এক ধরনের এই আমাদের পরিবেশীয় গুরুত্ব। সে কি করে, পাথর থেকে মাটি তৈরি করে অন্যান্য উদ্ভিদে সে কি করে, জীব সম্প্রদায় সে এখানে জন্মায়। তাহলে এটা হচ্ছে তার একটা পরিবেশীয় গুরুত্ব। এরপরে দেখো আরেকটা পরিবেশীয় গুরুত্ব যদি আমরা বলি, সেটা হচ্ছে সে কি করে, নাইট্রোজেন সংবর্ধন করে। নাইট্রোজেন সংবর্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন, যেটাকে বলি আমরা নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন। দেখো এই যে আমাদের লাইকেনে কে থাকে, শৈবাল থাকে। এখন এই যে আমাদের লাইকেনের ভিতরে যদি কি হয়, যদি নষ্টক জন্মায়, যেমন কিছু সায়ানোব্যাকটেরিয়া হিসেবে যদি নষ্টক, তারপর হচ্ছে অ্যানাবেনা,
দেখো লাইকেনের যে দেহটা, এই দেহটা গঠনকারী যদি আমাদের কি হয় নষ্ট অ্যানাবেনা যদি কি হয়, এই সায়ানোব্যাকটেরিয়া যদি কি থাকে, এটা যদি জন্মে থাকে তাহলে কি হবে, এই দেখো লাইকেনের দেহ গঠনকারী সায়ানোব্যাকটেরিয়া নষ্ট অ্যানাবেনা এই শৈবাল বায়ুর মুক্ত নাইট্রোজেনকে কি করে উদ্ভিদের গ্রহণ উপযোগী করে। তাহলে আমরা কি বললাম দেখো, এই এই নষ্টক আর অ্যানাবেনা নামক যদি কি থাকে সায়ানোব্যাকটেরিয়া কি করে যদি লাইকেনের দেহে জন্মায়, তখন এরা আসলে কি করতে পারে, এই নষ্টক আর অ্যানাবেনা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। বায়ুতে যে মুক্ত নাইট্রোজেন থাকে সেটা সে সরাসরি কি করতে পারে, গ্রহণ করতে পারে। আর সরাসরি গ্রহণ করতে পারলে তখন উদ্ভিদের জন্য কি হয়, এটা উপকৃত হয়, যেহেতু উদ্ভিদের জন্য নাইট্রোজেন কি এটা একটা অত্যাবশ্যকীয় উপাদান। তাহলে এই নাইট্রোজেন ফিক্সেশনের জন্য কি করে, এটা কাজ করে। ফলে আমাদের অত্যধিক বাইরে থেকে আমাদের কি দিতে হবে না, নাইট্রোজেন সার আর কি করতে হবে না, প্রয়োগ করতে হবে না। তাহলে সেও কি করে, এই নষ্ট অ্যানাবেনা জন্মানোর ফলে নাইট্রোজেন ফিক্সেশন করে, যা উদ্ভিদে যখন গ্রহণ করে ফলে উদ্ভিদে কি হয়, নাইট্রোজেনটা অভাবটা সে কি করতে পারে, পূরণ করতে পারে। তার মানে কি এটা আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে আসো দেখো মাটির পানি ধারণ ক্ষমতা, যে মাটি, এই মাটির পানি ধারণ ক্ষমতা, এই লাইকেন থেকে যে হিউমাস পদার্থ তৈরি হয়, লাইকেন থেকে যে হিউমাসটা তৈরি হবে, এই হিউমাস পদার্থটা কি করে মাটিতে পানি যেটা আছে এই পানির মধ্যে ধারণ ক্ষমতাটা কি করে, সে অনেক বৃদ্ধি করে দেয়। ফলে মাটিতে কি থাকে, অনেক পরিমাণ পানি থাকতে পারে। তাহলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য কি রয়েছে, তার একটা গুরুত্ব রয়েছে। তাহলে এটা একটা পরিবেশীয় গুরুত্ব। এরপরে দেখো দৃষ্টি নন্দন, যেটা আমরা যদি বলি দৃষ্টি নন্দন করা, যেমন ধরো সে কি করে পাহাড়, তারপর হচ্ছে গাছের বাকলে জন্মায়। ধরো পরিবেশে যেটা, পরিবেশে আমরা তো জানি যে গাছের বাকলের মধ্যে সে জন্মায়, যখন গাছের বাকলে জন্মায় তখন ওই মানে সৌন্দর্যটা অনেক কি করে, বৃদ্ধি হয়ে যায়। ফলে গাছের বাকলে জন্মানোটাও কি তার সৌন্দর্য বৃদ্ধি করায়, মানে দৃষ্টিনন্দন করে। আচ্ছা, আরেকটা যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে পরিবেশ দূষণের নির্দেশক। দেখো পরিবেশ দূষণের ইন্ডিকেটর। তাহলে এই আরেকটা গুরুত্ব হচ্ছে আমাদের কি, পরিবেশ দূষণের ইন্ডিকেটর। তাহলে লাইকেনের যদি পরিবেশীয় গুরুত্ব বলে, তাহলে আমরা এই জিনিসগুলো আমরা দিব, যে এগুলো হচ্ছে আমাদের কি করে লাইকেনের এই পরিবেশের উপর একটা গুরুত্ব। আচ্ছা, তাহলে আমাদের কি কি গুরুত্ব দেখো, মাটি থেকে, পাথর থেকে সে কি করে মাটি তৈরি করে, তারপর হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, তারপর হচ্ছে মাটির পানি ধারণ ক্ষমতা কি করে বৃদ্ধি করে, যে এই যে হিউমাস পদার্থটা তৈরি করে সে কি করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে। তারপর হচ্ছে গাছের গায়ে যখন বাকলের গায়ে সে জন্মে থাকে তখন কি হয়, পরিবেশটা অনেক সুন্দর দেখায়। তারপর আরেকটা কি বললাম, ওই যে পরিবেশ দূষণের ইন্ডিকেটর, সে কি করে যে হেভি মেটাল, সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে রেডিও অ্যাক্টিভ পদার্থ যখন সে কি করে গ্রহণ করে তখন তার মৃত্যু হয়। আর তার মৃত্যু হওয়ার ফলে কি হয়, লাইকেনের পরিমাণ অনেক কমে যায়। তো তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এখানে যেহেতু লাইকেনগুলো বারবার মারা যাচ্ছে, একদম কমে গিয়েছে, তার মানে এখানকার বায়ুটা কি এখানে দূষিত। সো এইভাবে আমরা কি করতে পারি, পরিবেশ দূষণের ইন্ডিকেটর হিসেবে বোঝা যায়। তোমরা আরেকটা দিতে পারো, সেটা হচ্ছে যে গাছের মানে অনেক সময় কি হয় যে কাঠের গায়ের মধ্যে জন্মে কি করে, ওটাকেও কি করতে পারে, সে ক্ষয় করে ফেলতে পারে। তাহলে সেটা হচ্ছে কি এক ধরনের যে আবাসস্থল ক্ষয়, ধ্বংস করাও কি এটারও একটা গুরুত্ব রয়েছে। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের লাইকেনের পরিবেশীয় গুরুত্ব। তাহলে আমাদেরকে একটু দেখতে হবে যে লাইকেন সম্বন্ধে যদি আমাদের বলে লাইকেনের গুরুত্ব, আমরা পুরোটা দিব, উপকারিতা অপকারিতা দিব। আর যদি পরিবেশীয় গুরুত্ব বলে তাহলে পরিবেশ রিলেটেড যে অংশগুলো আছে আমরা সেটাই দিব। তাহলে দেখো আমরা প্রথমে আজকে দেখেছিলাম কি লাইকেনের অন্তর্গঠন। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা প্রথমেই দেখেছিলাম হচ্ছে লাইকেনের অন্তর্গঠন। মনে এটার ছবিটা খুব ভালো করে তোমরা আঁকবে, তোমরা এটা প্র্যাকটিস করবে যে উপরে ছিল ঊর্ধ্ব কর্টেক্স, তারপর শৈবাল স্তর, তারপর মেডুলা, এবং নিচে কি ছিল, নিম্ন কর্টেক্স ছিল। এরপরে আমরা দেখেছি লাইকেনের গুরুত্বগুলো, কিছু উপকারিতা আমরা দেখেছি বেশ কতগুলো, এবং তারপর দেখেছি সে কিছু ক্ষতিও আমাদের করে। এবং আমরা আজকে এখন যেটা দেখলাম সেটা দেখলাম লাইকেনের পরিবেশীয় গুরুত্ব। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টার, আমাদের পঞ্চম অধ্যায়, যেটা আমাদের পঞ্চম অধ্যায় শৈবাল এবং ছত্রাক। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট। তোমরা ভালো করে পড়বা, যে পুরো চ্যাপ্টারটা পড়বা। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে তোমরা ইনবক্স করে দিতে পারো, বা পরবর্তীতে আমরা কি করতে পারি, নোট করে রাখো, আমরা পরবর্তী ক্লাসে আমরা এগুলা সলভ করে দিব। তাহলে সবাই ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, সেটাই দোয়া করি। তা আবার ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।